আমাকে জেলে পাঠানো। রায়হান চৌধুরী, তোকে শায়েস্তা করার যন্ত্র পেয়ে গেছি। দেখব এবার তোকে কে বাঁচায়। বেশ কয়েক মাস কেটে গেল। এইভাবে রূপা মিলির সাথে কলেজে যাচ্ছে, আর দীপা ওইভাবে যখন তখন হঠাৎ ঝড়ের বেগে আসা রায়হানের নানা ধরনের আবদার মেনে চলছে। দীপার কিছুই করার নেই, ওর হাত পা বাঁধা। তাছাড়া রায়হান অনেক সিনিয়র, রায়হানের অনেক ক্ষমতা ভার্সিটিতে। রায়হানের ছোট ছোট আবদার না মানলে ও যদি কোনো ক্ষতি করে, অবশ্য রায়হান কোনো অন্যায় আবদার কখনো করেনি। এতে করে দীপার স্বস্তির সীমা নেই। মাঝে মাঝে ওকে মোটিভেশনাল স্পিচও দেয়, পড়াশোনাও করতে বলে মনোযোগ দিয়ে। আর গল্পের মাঝে তো বলাই হয়নি, রায়হান ও দীপা, আঁখি, সাজিদ ওরা কিন্তু মেডিকেল স্টুডেন্ট, সবাই যথেষ্ট ব্রিলিয়ান্ট। এছাড়া মেডিকেলে পড়তে হলে ব্রিলিয়ান্ট শার্প হওয়ার চাই, এটা তো আমাদের সবারই জানা। যাই হোক, এত কিছুর পরেও দীপার মনে রায়হানকে নিয়ে নানান অসুবিধা। এই যে কথায় আছে না, যাকে মন ধরে না তার ভালো কিছু মনে ধরে না। কিন্তু যত দিন যাচ্ছে রায়হান দীপার প্রতি দুর্বল থেকে দুর্বলতর হয়ে যাচ্ছে। দীপার ধার পাশে কোনো ছেলেকে ঘেঁষতেই পারে না। দীপা অবশ্য এসবের কিছুই জানে না। ওদিকে রেদওয়ান তার অঙ্গভঙ্গি, চোখের ভাষা দিয়ে রূপাকে অনেক কিছুই বোঝাতে চায়, কিন্তু সে বুঝতে পারছে না যে রূপা কি আসলে কিছু বোঝে না, নাকি বুঝেও না বোঝার ভান করছে। রেদওয়ান পুরোপুরি কনফিউজ, কিন্তু না, এভাবে তো হাল ছেড়ে দেওয়ার পাত্র সে নয়। মেয়েটার মাঝে এত চঞ্চলতা, এত স্নিগ্ধতা, যা ওর হৃদয়ের বন্ধ জানালাগুলোকে খুলতে বাধ্য করেছে। আজ মিলি যথাসময়ে রূপাকে নিতে হাজির হয়ে গেল, কিন্তু আজ দুদিন যাবৎ রেদওয়ান আসে না। প্রতিদিনের মতো আজও বলে, আয় ওঠ গাড়িতে। রূপা গাড়িতে উঠল। উঠে বসার পর সামনের দিকে তাকাতেই খেয়াল করলো আজও সামনের ওই সিঙ্গেল সিটটা খালি। মিলিকে উদ্দেশ্য করে রূপা বলে উঠল। আচ্ছা মিলি, কথা শেষ করার আগেই মিলি উত্তর দিয়ে বসল। ডোন্ট ওয়ারি দোস্ত, এই যে বইটা আমি নিয়েছিলাম সেটা সাথে নিয়ে এসেছি। আরে বাবা, ভুলিনি। রূপা কিছুটা চিন্তা নিয়ে, না আসলে তাহলে কি ইংরেজি নোট? সেটাও এনেছি। এইবার রূপা খেপে গিয়ে বলে উঠল। যা বাবা, তোর সাথে কথা বলাই বেকার। তাহলে কি বল? মিলি এবার রূপাকে ওর দিকে ঘুরিয়ে চোখ দুটো কুঁচকে বলল। তাহলে কি ভাইয়াকে খুঁজছিস? মিস করছিস? রূপা এবার নড়ে চড়ে বসল আর হেয়ালি সুরে বলে ওঠে। কই কি সব যাতা বলছিস তুই? আমি কেন তোর ভাইকে মিস করতে যাব? দেখ ঝিলিমিলি, ভালো হচ্ছে না কিন্তু। আমি তো জাস্ট, দেখ, আমি তোর বেস্ট ফ্রেন্ড। আমার কাছে তুই চাইলে কিছু লুকাতে পারবি না। আরে বাবা, আমি তো এক পায়ে রাজি আমার জানটাকে ভাবি বানাতে। রূপা এইবার মিলির মুখ চেপে ধরল। মিলি আসতে বল, ওই যে সামনে, উনি শুনবে তো। কি বলছিস কি তুই? আরে হ্যাঁ, আজব, তোর ভাইয়াই ভাই সব শুনলে কি ভাববে তুই বল? না, কাল থেকে আমি আর গাড়ি দিয়ে যাব না। আরে ভাইয়া কি আরে ভাইয়া কিছুই ভাববে না, আমি ভাইয়াকে বুঝাবো। আর হ্যাঁ, গাড়ি দিয়ে তুই যাবি, তোর ঘাড় যাবে। মিলি রূপাকে কিভাবে বোঝাবে যে ওর ভাই তো এক পায়ে রাজি। খবরদার, তোর বুঝাতে টুঝাতে হবে না ওনাকে। তাহলে তুই বুঝা ভাইয়াকে। মিলি চুপ, একদম চুপ। মিলি সারা রাস্তা পক 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 করছে, আর রূপা ওর দুহাত দিয়ে নিজের কান চেপে ধরে আছে। দুজন কলেজের সামনে নামতেই দেখলেও রেদওয়ান দাঁড়িয়ে আছে কলেজের গেটের সামনে। রূপার মনে ওকে দেখে কেমন যেন একটা ভালো লাগা কাজ করছে, আবার অবাকও হলো। বাট মিলি কিন্তু একটু অবাক হয়নি, কারণ ও জানতো যে ভাইয়া আজ কলেজে আসবে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো রূপা? জি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? রেদওয়ানের আপাতমস্তক রূপাকে দেখে রেদওয়ান বলে, আমিও ভালো। এসেছিলাম প্রিন্সিপালের সাথে মিট করতে, একটু কাজ ছিল। কলেজে ঢুকতে ঢুকতে রেদওয়ান বলল, আর হ্যাঁ, এই নাও, এটা তোমার জন্য। ইংরেজি একটা বই। মিলির কাছে শুনলাম তুমি নাকি ইংরেজি পড়তে খুব পছন্দ করো। ইজ দ্যাট ট্রু? এইবার ভাইয়ের সাথে তাল মিলিয়ে মিলি বলল, আরে হ্যাঁ ভাইয়া, রূপাই তো ফিউচারে একজন ইংরেজি লেকচারার হতে চায়। রিয়েলি রূপা? ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু বি এ লেকচারার ইন ফিউচার? রূপা হেসে উত্তর দিল, ইয়েস, আই ওয়ান্ট রিয়েলি লাইক
to be an English lecturer in future. Thank you, Bhaiya. Thank you so much. কিছুটা বিরক্তি নিয়ে মনে মনে বলে। ভাইয়া ভাইয়া, উফ, ভাইয়া ডেকো না প্লিজ। তারপর মৃদু হেসে বলে, ও, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। রূপার একদম কাছে এসে এনি টাইম ইউ ওয়ান্ট। শেষ কথাটা শুনতে পেয়ে রূপা আর চোখে রেদওয়ানের দিকে তাকিয়ে এক দৌড়ে ক্লাসে চলে গেল। লোকটার মাথা বোধহয় পুরাই গেছে, আল্লাহ জানে। রোমিও টমিও হয়ে গেল নাকি? রোমিও টমিও হলে চলবে না, একবারই দিয়ে মাথা ফাটিয়ে দিব। আমার নাম রূপা, দ্য লেডি ডন। রাত 8টা, দীপা পড়ায় মগ্ন। না বলে কি চলবে? দীপা বাসায় থাকার বেশিরভাগ সময় পড়ায় আর গাছ চর্চায় কাটিয়ে দেয়। পড়াশোনা ওর রন্ধে রন্ধে। ওকে অনেক বড় ডাক্তার হতে হবে, বাবার স্বপ্ন বলে কথা। দীপা রূপাকেও বলেছিল সায়েন্স নিয়ে পড়তে, কিন্তু না, রূপা চায় না কোনো আইনস্টাইন হতে। তার মতে সে সায়েন্স নিয়ে পড়লে সেও আইনস্টাইন হয়ে যাবে, তারপর মরে গিয়েও শান্তি হবে না ওর। মরার পর ওর খুলিটাকেও 200-300 ভাগে ভাগ করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে যে কি ছিল এই ফিমেল সায়েন্টিস্ট এর মাথায়। না বাবা, তার নাকি ওসবে কাজ নেই, তার ইংরেজির লেকচারার হতে হবে। ব্যাস। দীপা খুব মনোযোগ দিয়ে খাতায় লিখে যাচ্ছে। এমন সময় দীপার ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসলো। কলটা রিসিভ করে দীপা বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? আলহামদুলিল্লাহ ভালো। কে বলছিলেন? রায়হান অনেক আগেই দীপার নাম্বার জোগাড় করেছেন, কিন্তু কল করার কোনো উপায় বের করতে পারছিল না বেচারা। আজ তার প্রিয়তমার সাথে কথা না বলে সে কিছুতেই থাকতে পারছে না। দীপার বয়স রায়হান একটা দীর্ঘশ্বাস নিল। কিছুক্ষণ যেন ও কথাও হারিয়ে গেল। না, এমন করা যাবে না, তাহলে ধরা খেয়ে যেতে পারে। তাই রায়হান তার নিজের কণ্ঠ কিছুটা পরিবর্তন করে বলে উঠল, আমি শোনা। কথাটা শুনে সাথে সাথে দীপা হকচকিয়ে উঠল। রাগে ওর গাল রক্তিম আভা ধারণ করেছে। পড়ার সময় বিরক্ত করাটা ওর মোটেও পছন্দ না। তারপর নিজেকে যথেষ্ট শান্ত করে বলল, এক্সকিউজ মি, রাত 8টার সময় একটা মেয়েকে কল করে এমন অশালীন শব্দ ব্যবহার করে কথা বলছেন, এসবের মানেটা কি? এবার রায়হান মাথার নিচের বালিশটা বুকে জড়িয়ে নিয়ে বলে উঠল, উফ কলেজা, আমার চোরে পাখিটা, আমি তো তোমাকে মিস করছিলাম। এই কথা শুনে দীপার চোখ বের হয়ে যাওয়ার উপক্রম। এক কথায় ছানা বড়া। অপ্রস্তুত দীপা নিজেকে পুনরায় শান্ত করে বলল, দেখুন জনাব, আপনি যেই হন না কেন, আমি সাধারণ মানুষের সাথে যেচে পড়ে খারাপ বিহেভ করি না, তাই ভদ্রভাবে বলছি। রায়হান মনে মনে বলল, দেখুন জনাব, এইভাবে বলে কেউ? আমার জায়গায় অন্য কেউ থাকলে নির্ঘাত প্রেমে পড়ে যেত। না, এই মেয়েটা ওকে পাগল করে ফেলবে দেখছে। রায়হান চিন্তা থেকে বের হয়ে, চোরে পাখিটা প্লিজ একটু শোনো, শোনে না বোটা আমার। দীপা এবার কি বলবে বুঝতে পারছে না। ফোনের ওপাশে থাকা লোকটার বউ কথাটা শুনে দীপা পুরোই অভাব। কথা ঘোরাবার জন্য দীপা এক নিঃশ্বাসে বলে উঠল, ইয়া আল্লাহ, এখন আমি বুঝতে পেরেছি ভাইয়া, নিশ্চয়ই আপনি আজ ভাবির সাথে রাগ করে লাল পানি খেয়েছেন আর ভাবি বাবার বাড়ি চলে গেছে, তাই না? ভাইয়া, আমি বুঝে ফেলেছি। প্লিজ আপনি দয়া করে ফোনের স্ক্রিনটা একটু দেখুন তো। আপনি রং নাম্বারে কল করেছেন, আর এই অদম ছোট্ট বোনটিকে ক্ষমা করুন। বলে দীপা ফোনটা কেটে দিয়ে ফোনটা ফেলে দিল বিছানায়। যত সব আজাইরা ফোন কল, কোত্থেকে যে আসে এসব মানুষ, খেয়ে দেয়ে কাজ নেই, তাই মেয়েদের কল করে বিরক্ত করা, যত সব। রায়হান এসব উদ্ভট কথাবার্তা শুনে যেন আকাশ থেকে পড়ল। আরে এটা কি হলো? এই মেয়ে দেখছি আমাকে সত্যি সত্যি পাগল করে ছাড়বে। আর কিসব বললো এইগুলো? লাল পানি ভাবি, ভাইয়া চড়ুই পাখি, আর এসব কি বললো ওইগুলো? লাল পানি ভাবি, ভাইয়া চড়ুই পাখিটা আমার বউ, তো আমি তোমাকে বানাবো। আর কিসব বললো এইগুলো? লাল পানি ভাবি, ভাইয়া চড়ুই পাখিটা আমার বউ, তো আমি তোমাকে বানাবো। এই তো, আর অল্প কিছুদিন অপেক্ষা করো, তারপর সারা জীবনের জন্য আমার কাছে নিয়ে আসবো, আর কোথাও যেতে দিব না, আই প্রমিস জান। আজ শুক্রবার, সবারই আজ ছুটির দিন। আজ লায়লা বেগম কয়েক মাস পর ভাই রফিক রহমানের বাসায় বেড়াতে এসেছে। ছেলে দেলোয়ারও সাথে এসেছে। দেলোয়ারকে সবাই ছোট করে দিলু বলে ডাকে। দিলু ছেলেটা বলা চলে খুবই সহজ সরল, এতটাই সরল আর বোকা যেমন সহজ সরল হলে এ যুগের আধুনিক মেয়েরা সে ছেলের বউ হতে চায় না। কিছুটা ক্যাবলাকান্ত টাইপ। রফিক রহমানের একটি বোন,
অর্থাৎ তারা এক ভাই এক বোন। লায়লা বেগম বড় আর রফিক রহমান ছোট। লায়লা বেগম একটু ভিন্ন প্রকৃতির মহিলা। পরের বিষয় নিয়ে নাক গলানো তার মূল স্বভাব। কটু কথা বলা, খোঁচা মেরে কথা বলা, এগুলো তার মূল বৈশিষ্ট্য, এর অংশ বলা চলে। অন্যের ভালো কিছু যেন তার গায়ে কাটার মতো বিধে। রেহেনা বেগম লায়লা বেগমকে কিছুটা এড়িয়ে চলেন বলা যায়। তার দুই মেয়ের কড়াকড়ি বলা আছে যে ফুপির কথা এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করে দেবে। রেহেনা বেগমও বাধ্য মায়ের মতন সেটাই করেন। তবে মাঝে মাঝে স্বামীকে দু একটা কথায় শুনিয়ে ফেলেন রাগের বশে। আজও লায়লা বেগম কেন এসেছে তাদের বাসায় তা রেহানা বেগম ভালো করেই জানেন। গত ৩-৪ বছর যাবৎ লায়লা বেগম প্রচুর চেষ্টা করে যাচ্ছে দীপাকে কোনোভাবে দিলুর বউ বানানো যায় কিনা। তাহলে তো ভাই ওর অর্ধেক সম্পদ তার ছেলের। দিলু ওর মামা মামিকে সালাম দিয়ে মায়ের সাথে সোফায় বসলো। কেমন আছো আপা? দুলাভাই কেমন আছে? আর দিলু, তুই কেমন আছিস? তোর ব্যবসা কেমন চলছে বাবা? তখনই লায়লা বেগম বরাবরের মতো মুখ কালো করে বলে উঠল, আমাদের আর কে খোঁজ নেয় বল? মা মরে যাওয়ার পর আমি তো এতিম হয়ে গেছি। এবার দিলু মাকে থামিয়ে দিয়ে বলে, আহ মা, এসব কি বলছো? জি মামা, আমার ব্যবসা ভালোই চলছে। আপনার শরীরটা এখন কেমন মামা? আসলে কিছুদিন যাবৎ বুকের ব্যথাটা একটু বেড়েছে। ভাবছি একজন বড় হার্টের ডাক্তার দেখাবো। ভাবছি ডাক্তার জীবন চৌধুরীকে দেখাবো। ওনার কাছে আমি মাকে নিয়ে 2-1 বার গেছিলাম, কিন্তু সমস্যা হলো ওনার সিরিয়াল পাওয়া অনেক কষ্টের। না মামা, হেয়ালি করবেন না, দ্রুত ডাক্তারটা দেখিয়ে ফেলুন। ওদিক থেকে রেহানা বেগম টেবিলে চা নাস্তা দিয়ে সবাইকে ডাকলো আর বলল, কই গো, এসো তোমরা, একটু চা নাস্তা খেয়ে নাও। এদিকে অনেকক্ষণ ধরে দুই ভাতিজির কোনো সারা শব্দ না পেয়ে লায়লা বেগম উচ্চস্বরে বললেন, আমার দুই মা কোথায়? ওদেরকে যে দেখছি না। এমনি রূপা আর দীপা লায়লা বেগমের কাছে এসে সালাম দিয়ে লায়লা বেগমের সাথে কুশল বিনিময় করল। রূপা ফুপির দিকে তাকিয়ে একটা মেকি হাসি দিয়ে রাখলেও দীপা ফুপি আশায় মন থেকেই খুশি। রূপার এমন করার কারণ ফুপি প্রতিবার আসলেই একটা না একটা বিষয় নিয়ে বাবার সাথে মায়ের মন কষাকষি হয়। দীপা মুখে একটা স্নিগ্ধ হাসি এঁকে ফুপিকে সালাম দিল। আসসালামু আলাইকুম ফুপি, কেমন আছো? দিলু ভাইয়া ভালো আছো? কতদিন পর আসলে, এতদিনে বুঝি আমাদের কথা মনে পড়লো? ঠিক তখনই রূপা মেকি মেকি একটা হাসি দিয়ে বলে উঠল, ও দি ভাই, তুই জানিস ফুপি অলওয়েজ বিন্দাস থাকে, চাকানাকা, তাই না ফুপি? দিলু ভাইয়া একটু এইদিকে এসে বস না। তোমার সাথে আমার কত গল্প করার আছে, কত গল্প জানা আছে জানো। লায়লা বেগমের বরাবরই রূপার চোখা কথাগুলো পছন্দ নয়। ফুপির চোখ বাঁকিয়ে রূপাকে উদ্দেশ্য করে বলল, বড্ড পাকা পেকেছিস তুই, ঘরে থেকে থেকে পেকে যাচ্ছিস। বুঝলি রেহানা, মেয়েদের বেশি দিন ঘরে বোঝা বানিয়ে রাখতে হয় না। যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিয়ে বিদায় করা দরকার। সবার আগে আমার দীপা মামুনিকে বউ সাজাবো, আমার অনেক দিনের ইচ্ছা। কি আর বলবো রেহানা বল, আল্লাহ তো আমাকে আর মেয়ে দিল না। রেহানা বেগম কিন্তু সবই বুঝতে পারছে যে লায়লা বেগম কি বোঝাতে চাইছে। তিনি চোখ বাঁকিয়ে একবার রফিক সাহেবের দিকে তাকালেন, আরেকবার দীপার দিকে। দীপার চোখের ইশারা দিয়ে মাকে বোঝালেন কোনো জবাব না দিতে। রেহানা বেগম যে কিছু বলতে দেবে, মাকে কিছু বলতে না দিয়ে সাথে সাথে দীপা বলে উঠল, হ্যাঁ ফুপি, তুমি ঠিকই বলেছ। আমি বউ সাজবো, শ্বশুর বাড়ি যাবো, লাল বেনারসি পরবো। সব মেয়েদেরকেই তো একদিন শ্বশুর বাড়ি যেতে হয়, তাই না ফুপি? তবে একটু দেরিতে। বাবার মাথায় বোঝা হয়ে আছি, বোঝাটা একটু কমাতে হবে না বলো? আমাদেরও তো ছোটোখাটো দায়িত্ব আছে। আর হ্যাঁ, আমার বেনারসিটা কিন্তু তোমাকে সাথে নিয়েই কিনবো, তোমার পছন্দের, মনে থাকবে তো ফুপি? লায়লা বেগমের খুশি আর ধরছে না দীপার কথায়। এদিকে রেহানা বেগম রাগে ফুসফুস করছে। আসলে দীপা কঠিন ব্যাপারগুলিকে কেমন যেন সহজ করে দেয়। এর জন্যই তো লায়লা বেগমের চোখের মনি সে। হঠাৎ দীপা ওর বাবাকে উদ্দেশ্য করে বলে উঠল, আচ্ছা বাবা, কি যেন বলছিলে তুমি? তোমার শরীরটা কি খারাপ লাগছে? বুকে নাকি ব্যথা হচ্ছে? বাবা কথাটা লুকানোর জন্য বলে উঠল, না না দি ভাই, বাবা তোর কাছ থেকে লুকাচ্ছে, এক্ষুনি বলছিল বাবা দিলু ভাইয়াকে। দীপা এবার বাবার কাছে বসে বাবার হাত দুটো ধরে আলতো করে বলে উঠল, দেখো বাবা,
আমার কাছে লুকিয়ে কোনো লাভ নেই। তুমি যদি আমার কাছে লুকাও বলে দিলাম, আমি একদম দু চোখ আমার যেদিকে যায় আমি কিন্তু সেইখানেই চলে যাব। তখন আমাকে কিচ্ছু বলতে পারবে না তুমি। দীপা ওর বাবার কাছে গিয়ে বসলো আর বাবাকে গলা জড়িয়ে ধরে বলল, বাবা, তুমি তো আমাদের সব কিছু। তুমি যদি সুস্থ না থাকো তাহলে আমরা কিভাবে ভালো থাকবো বলো? রফিক সাহেব মেয়ের মাথায় হাত রেখে বললেন, কই না তো, পাগল মেয়ে আমার। যাব কালই যাব ডাক্তারের কাছে। কোনো ফাঁকে রূপা ও বাবার কাছে এসে বসে পড়ল আর বলল, এদি ভাই, তুই আর বাবা কাঁদছিস কেন? আমি কিন্তু কেঁদে দিব বলে দিলাম। এসব দেখে রেহানা বেগম শাড়ির আঁচল দিয়ে নিজের চোখ মুছতে মুছতে বললেন, দেখো মেয়েদের কাণ্ড, আয় সবাই নাস্তা খেয়ে নে। এদিকে জুম্মার নামাজ শেষে চৌধুরী ভিলায় সবাই দুপুরের খাবার খেতে বসলো। আজ জবা চৌধুরী সবার পছন্দের খাবার রান্না করেছে। শাশুড়ি মায়ের জন্য মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ ভাজি শাশুড়ি মায়ের খুবই পছন্দের। শাশুড়ি মা আবার মাংস পোলাও খেতে তেমন পছন্দ করেন না। ছেলে মেয়ের প্রিয় বিফ বিরিয়ানি, সাথে স্বামী রাজীব সাহেবের প্রিয় শুটকি ভুনা তো আছেই। জবা, তোমার হাতের শুটকি বোনাটা অসম্ভব স্বাদের হয় জানো। এটার জন্য তোমাকে থ্যাঙ্কস দিতে হবে আম্মাকে, উনি তো আমাকে এই রান্নাটা শিখিয়েছেন। তা যা বলেছ, আমার মা বলে কথা। হঠাৎ মিলি বাবার দিকে তাকিয়ে চোখ পিট করে বলতে লাগলো, এই যে বাবা, আমার মায়ের রান্নাও কিন্তু অনেক মজা। খুনসুটি শেষে সবাই একসাথে খাবার খাচ্ছে। সবাই সবার পছন্দের খাবার খাচ্ছে। এর মাঝে রায়হান খাবার খেতে খেতে ওর বাবাকে জিজ্ঞেস করলো, বাবা, তুমি নাকি এই সপ্তাহে লন্ডন যাচ্ছ? আর্জেন্ট কিছু? কোনো সমস্যা? চাচ্ছুর কোনো সমস্যা হয়নি তো? লন্ডনের কথা শুনে মিলির হার্টবিট বেড়ে গেল। হৃদস্পন্দন হাজারো কিলোমিটার বেগে ছোটা শুরু করলো। বিষম খেয়ে সামনে থাকা পানির গ্লাসটা নিয়ে এক ঢোকে সবটা পানি খেয়ে ফেলল। লন্ডনে রাজীব চৌধুরীর ছোট ভাই সপরিবারে থাকে। তার একমাত্র ছেলে সানির সাথে মিলির বিয়ের কথা হয়েছিল ছোটবেলায়। কে জানে সানির এসব কথা মনে আছে কিনা। মিলির তো বেশ মনে আছে সব কিছু। ছোটবেলায় ওরা কত খেলা করেছে। ছোটবেলায় বাড়ির উঠোনে পাড়ার ছেলে মেয়েদের সাথে ঘর সংসার বড় বউ খেলার সময় মিলি সবসময় সানিকেই ওর বর বানাতো, আর কার বর হতে দিত না। মিলির ভাবনায় পানি ঢেলে রেজওয়ান বলল, কিরে, তোর আবার কি হলো? ঠিক আছিস? আস্তে পানি খা। রাজীব সাহেব বললেন, আরে হ্যাঁ, ইনফ্যাক্ট কাল পরশুও যাওয়ার ইচ্ছা আছে। না আসলে এবার ওদের দেখার উদ্দেশ্য নয় ঠিক, এবার অনেক ইম্পর্টেন্ট কাজে যাচ্ছি। আসলে ওখানে একটা জটিল হার্ট সার্জারির জন্য একটা টিম মেক করা হয়েছে, আমিও সেই টিমের মেম্বার, তাই আমাকে যেতেই হবে। সাবধানে যেও বাবা। হঠাৎ জবা দীর্ঘশ্বাস ছেড়ে বলে উঠলেন, কত বছর হলো ছানিটাকে দেখি না, ভিডিও কলে দেখে কি আর মন ভরে? ওর ব্যারিস্টারি পড়াটা শেষ করে তারপর একেবারে আসবে, আর সেটাই ভালো হবে আমার মতে। হঠাৎ মিলির ফোনে মেসেঞ্জারে একটা মেসেজ আসলো। মেসেজটা যে আর কারো নয়, সানির। মিলি তো পুরোই মনে মনে বলে, যা বাবা, এদিকে আমি বিষম খেয়ে মারা যাচ্ছি আর উনি আসছে ঢং করতে। ধুর। এই বলে ও খাওয়া শেষ করে রুমে চলে গেল। বিকেল 3টায় প্রতিদিনের মতো আজও রূপার আর মিলির অ্যাকাউন্টিং কোচিং আছেন, যেটা ওদের দুজনের একজনেরও পছন্দ না। এদিকে মিলি রূপাকে কল দিয়ে বলল, কিরে, কোচিং আসছিস তো? থুর, কচু আর বলিস না, নাইস উপায় আছে। কর্কশ একটা স্যার বলে কথা। তুই বের হ, আমি আসছি। মিলি এইবার রেদওয়ানের রুমের দরজায় দাঁড়িয়ে ভাইকে মেকি স্বরে ডাক দিয়ে এই যে বলল, স্যার, চলুন, আপনার ম্যাডাম কোচিংয়ে আসছে। আমাকে পুরো পিয়ন বানিয়ে ফেললি তুই ছোট ভাইয়া। কি যে সব বলিস না। এইবার মিলি ব্যাগে বই ঢোকাচ্ছে আর ভাইয়ের পকেট খালি করার উদ্দেশ্যে বলল, জি না, কালকে থেকে তুই আমাকে আমেরিকান বার্গারের 2টা করে বার্গার খাওয়ার টাকা দিবি। 500 + 500, 1000। রেদওয়ান ভ্রুকুসকে বলে উঠল, একটা না হয় তোর জন্য বুঝলাম, কিন্তু আরেকটা কার? গাধা ভাই আমার, আরেকটা তোমার নাইকার। ও তাহলে ঠিক আছে। তাহলে ঠিক আছে, স্বার্থপর একটা। রেদওয়ান অট্ট হাসি দিয়ে উঠল। ওরে আমার সোনা বোনটা, চলো চলো, দেরি হয়ে যাচ্ছে।
বিকেলটা অনেক সুন্দর, মেঘেদের কোনো দেখা নেই বললেই চলে। গোধূলি বেলার চকচকে মিষ্টি রোদ বারান্দায় এসে পড়েছে। দীপার খুব মন চাইছে ছাদে গিয়ে রোদ্রে স্নান করতে আর ওর বোনা গাছগুলোর সাথে কথোপকথন করতে, কিন্তু না, এখন না, কাল সকালে যাওয়া যাবে। 1 কাপ চা নিয়ে দীপা বারান্দায় চলে যায়। দোলনায় বসে চায়ের চুমুক দিয়েছে আর রক্তিম বর্ণের সূর্যি মামার দিকে তাকিয়ে আছে। আহ, কি শান্তি! এমন সময় দীপার হাতে থাকা ফোনে একটি মেসেজ আসলো। মেসেজটি আর কোনো নাম্বার থেকে নয়, গতকালের সেই অচেনা নাম্বার থেকে। হাই, চড়ুই পাখিটা কি করছে? দুপুরের খাবার খেয়েছ? কি দিয়ে লাঞ্চ করলে আজ? দীপা মনে মনে বলল, চড়ুই পাখি তাই না? তোর চড়ুই পাখি ডাকা ছুটাচ্ছি, এখন আনসার দিব না, তোর মাথা ঘুরবে, দাঁড়া এখন। দীপা মেসেজের উত্তরে লিখল, আজ আমি উঠতে উঠতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। তারপর একটা গাছের ডালে বসে ভাবলাম, না আর বসা যাবে না, যাই। গতকাল যে লোকটা ফোন দিয়েছিল অচেনা নাম্বার থেকে, তার বাসার বারান্দায় যেয়ে দেখি আমার জন্য কোনো ধান টান রাখা আছে কিনা। হ্যাঁ, যে দেখি না, আপনি আমার জন্য কোনো ধান রাখেননি, একটু শুকনো ভাতও ছিটিয়ে রাখেননি। তারপর আর কি, মন ছোট করে অন্যের বাড়ির ধান খেয়ে এই মাত্র বসলো আপনার চড়ুই পাখিটা। মেসেজ দেখে রায়হান তো পুরাই থ। ও হাসতে হাসতে মোবাইল বুকে জড়িয়ে বিছানায় গড়াগড়ি খাচ্ছে আর ভাবছে, এই মেয়েটা তো দেখছি আমাকে মেরেই ফেলবে। মেয়েটা এত দুষ্টু, আছে না আরো কত রহস্য নিজের ভিতর লুকিয়ে রেখেছে, অথচ সামনে দাঁড়িয়ে থাকবে, বোঝাই যায় না। ভালোবাসি চড়ুই পাখিটা, বড্ড বেশি ভালোবেসে ফেলেছে, হয়তো এটাকে লাভ এট ফার্স্ট সাইট বলে। রায়হান আবার মেসেজ দিল, সাহস কিভাবে হয় আমি থাকতে অন্যের বাসায় গিয়ে ধান খেতে? যাই হোক, এবারের মতো মাফ করলাম। শুনুন ম্যাডাম, রাত 8টায় কল করব, ফোনটা অবশ্যই রিসিভ করবেন, তা না হলে থাক। ছোট মানুষ আপনি, তাই ভয় দেখাতে চায় না। দীপা এসএমএসটা পেয়ে ভয়ে চুপচাপ ঘরে এসে পড়ার টেবিলে বসে পড়া শুরু করল। ওদিকে রেদওয়ান আর মিলি গাড়ি থেকে নামলো। রেদওয়ানকে আজ অন্যরকম হ্যান্ডসাম লাগছে দেখতে, তবে ওর মধ্যে একটা অন্যরকম সিম্পলিসিটি কাজ করে, যেটার ব্যাখ্যা আসলে প্রকাশ করার অবকাশ নেই, কারণ সিম্পলিসিটির কোনো ব্যাখ্যা হয় না। রেদওয়ান খেয়াল করলো রূপা দুটো ছেলের সাথে হাসতে হাসতে কথা বলছে। রেদওয়ান চেনে না, কিন্তু সে রাগে ফুসফুস করছে রূপাকে অন্য কারোর সাথে কথা বলতে দেখে। এটা দেখে মিলি ভাইকে বলে, ডোন্ট ওয়াট ব্রো, এটা আমাদের ক্লাসমেট, আরেকটা মেবি ওর কাজিন হয়, আমি যত দূর জানি। তুই চুপ থাক, তাই বলে কি এভাবে হাসতে হাসতে কথা বলতে হবে? রূপা হঠাৎ মিলির সাথে রেদওয়ানকে দেখে হতভম্ব। ওর চোখ আটকে গেছে রেদওয়ানের স্কাই ব্লু পলো শার্টের দিকে। আজব বিষয় হলো, এটা ওর প্রিয় রং। রূপা যে রেদওয়ানকে আর পেতে দেখছে, তা কিন্তু রেদওয়ান আর মিলির চোখ এড়ালো না। আসসালামু আলাইকুম ভাইয়া। রেদওয়ান সালামের উত্তর দিয়ে রাগী স্বরে বলল, মিলি, যা সময় নষ্ট করিস না, ক্লাস করে আয়, আমি এখানে তোদের জন্য ওয়েট করব, আই মিন তোর জন্য। রূপা রেদওয়ানের দিকে আর চোখে তাকিয়ে হালকা মৃদু হাসি দিয়ে দিলুকে যেতে যেতে বলল, দিলু ভাইয়া, যেটা বলেছি মনে থাকে যেন, প্লিজ প্লিজ প্লিজ। রেদওয়ান ভাবতে লাগলো কাহিনীটা কি মনে থাকবে ওই লোকটার। ও তো রেখে অস্থির। 1.5 ঘন্টা পর মিলি আর রূপা গাড়িতে। আজ গাড়ি রেদওয়ান চালাচ্ছে। খুব রেগে আছে সে মিলি, বুঝলেও রূপা কিছুই বুঝতে পারছে না। তারপর আজ মিলি রূপাকে সামনের সিঙ্গেল সিটে বসতে বলেছে, অর্থাৎ রেদওয়ান আর রূপা পাশাপাশি। রূপা হঠাৎ বলে উঠল, মিলি, আমরা কোথায় যাচ্ছি? এটা তো আমাদের বাসায় যাওয়ার রাস্তা না? মিলি রূপাকে শান্ত হয়ে বলে, জানি, আমরা এখন আমেরিকান বার্গারে যাব, দেন বার্গার খাবো, তারপর বাসায়। ওয়াও! পরক্ষণে রূপা কি যেন ভেবে বলে উঠল, না না, আজ না, অন্য একদিন যাব। অমনি রেদওয়ান রাগে রিডি করতে লাগলো, রাগে আর চোখে রূপার দিকে তাকিয়ে। কেন আমার সাথে যাওয়া যাবে না? কোনো প্রবলেম থাকলে বলতে পারো, কি হলো বলো? রেদওয়ানের এমন অগ্নিমূর্তি চেহারা দেখে রূপা কি বলবে বুঝতে পারছে না। তাহলে চুপ, একদম চুপ, তুমি যাচ্ছ, দ্যাটস ইট। রূপা আর একটি কথা বলল না। বার্গার স্টোরে এসে রেদওয়ান খেয়াল করলো রূপা কিছুই খাচ্ছে না।
এটা দেখে ওর আরো রাগ চেপে গেল মাথায়। রেদান উচ্চস্বরে বলে ওঠে। কি হলো, খাচ্ছ না কেন রূপা? রূপা আটকে ওঠে। মিলি রেদওয়ানের কানে কানে বলে, ছোট ভাইয়া তুই ওকে ধমক দিলি কেন? সরি বল। উফ, কি দিন আসলো, বড় ভাইয়াকে প্রেম করা শিখাতে হয়। ভাল লাগে না বাবা, দুটা ভাই আমার একই স্বভাবের, একটা একটু বেশি আরেকটা একটু কম, আবার কমও না। উফ। এই যে জি, আপনাকেই বলছি। এই যে কানে ধরলাম, আর ধমক দিব না। সরি, এইবার খাও প্লিজ। ইটস ওকে ভাইয়া। রূপা এইবার হেসে দিল। রেদওয়ান আস্তে করে নিজের কপালে নিজেই চাপড় দিয়ে বলে, ভাইয়া। আর যে কতদিন শুনতে হবে এই ভাইয়া ডাক, আল্লাহ জানে। রাত 8:40। দীপার ফোনে রিং বাজার সাথে সাথেই ও আটকে উঠল। একটানা অনেকক্ষণ পড়ার পর ঘাড়টা যেন কেমন ব্যথা ব্যথা লাগছে। আর মোড়া দিয়ে ঘাড়ে বাম হাত দিয়ে মেসেজ করতে করতে ফোনের দিকে তাকালো। তাকাতেই ওর মোটটা বিগড়ে গেল, চোখ দুটো বড় বড় হয়ে গেল কিছুটা। ফোন রিসিভ করে, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করছিলে এতক্ষণ? নিশ্চয়ই আমাকে মিস করছিলে। দীপা চোখে মুখে একরাশ বিরক্তি নিয়ে, আপনার কি মাথা ঠিক আছে? আমি আপনাকে মিস করতে যাব কেন? লাল পানির ঘোর এখনো কাটেনি দেখছি। রায়হান এবার নিজের রুমের বারান্দায় গিয়ে দেয়ালের সাথে পিঠ ঘেঁষে দাঁড়িয়ে বলতে লাগলো, সে কি 40 মিনিট দেরি করে কল করলাম, অন্তত এই 40 মিনিট তো আমাকে মিস করবে নাকি? আর হ্যাঁ, লাল পানি আমি খাইনি ম্যাম, তবে খাবো আপনাকে সাথে নিয়ে। দীপা এইবার বিছানায় পড়ে থাকা টিভির রিমোটটা নিয়ে কুশনের ওপর বাড়ি দিতে দিতে বলল, শুনুন জনাব। মনে মনে হিস। দেখুন, আপনি চাইলেই আপনার নাম্বারটা আমি ব্লক করে দিতে পারি, কিন্তু তাতে কোনো লাভ হবে না। কাল হয়তো আপনি নতুন আরেকটা নাম্বার দিয়ে কল করবেন। রায়হান এবার রেলিংয়ের সাথে ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে মুখ থেকে সিগারেটের ধোঁয়া উড়িয়ে বলে, এই না হলে মেডিকেল স্টুডেন্ট? বাহ, এটাও জানেন? গুড, ভেরি গুড। তা আর কি কি জানেন আমার ব্যাপারে? রায়হান একটা টেরি হাসি মুখের কোণে এঁকে বলল, অনেক কিছু জানি, আমরা অনেক কিছুই জানি না। এই যেমন আমি জানি তুমি কোথায় পড়ো, কয় ভাই বোন, বাবা কি করেন, এই তো। আর জানি না হলো তোমার হাতের ছুরির মাপ, তোমার অনামিক আগুনের মাপ, আর তোমার অনেক কিছুর মাপই জানি না আপাতত। এটা শোনার সাথে সাথে দীপা হক চুকিয়ে উঠে নিজের গায়ের ওড়না ঠিক করতে করতে বলল, প্লিজ প্লিজ থামুন আপনি। নেহাত আমি ভদ্র মেয়ে বলে এতক্ষণ আপনার ওসব কথা সহ্য করছি, তা না হলে। আর তাছাড়া এত কিছু জানেন তাহলে এটাও নিশ্চয়ই জানেন আমার কতগুলো গুন্ডার সাথে পরিচয় আছে ইউনিভার্সিটিতে। ওই গুন্ডাগুলো দিয়ে এমন মার খাওয়াবো না, একদম শিক্ষা হয়ে যাবে বলে দিলাম। রায়হান এবার এত জোরে হাসছে যেন ফোনটা ভেঙেই যাবে। রায়হানের হাসিটা দীপার বিরক্ত লাগছে। হাসির মাঝে রায়হান কিছুটা স্বর ভারী করে বলে উঠল, বাবা তাই নাকি? তা কয়টা গুণটা পালেন আপনি শুনি? কেউ বড় গুণটা পালেন নাকি? তা নাম বলুন তো, দু একজনের শুনি। দীপা এবার রায়হানের কথা শুনে চোখ বড় বড় করে শুকনো ঢোক গিলে বলে উঠল, দেখুন, আপনি কিন্তু আমাকে আন্ডারএস্টিমেট করছেন রীতিমতো। ছোট মানুষ একটা, তাকে আবার আন্ডার এস্টিমেট? আচ্ছা বলো তো, কোন গুণটাকে দিয়ে আমাকে মার খাওয়ালে আমার চড়ুই পাখিটার মন শান্ত হবে? দীপার ভাবতে 1 সেকেন্ডও টাইম লাগলো না। দীপা চট করে বলে ফেলল, আপনি রায়হান ভাইয়াকে চেনেন? উনি কিন্তু আস্ত একটা গুন্ডা। আমি কিন্তু ওনাকে বলি আপনাকে ইচ্ছে মতো ধোলাই খাওয়াবো, এই বলে দিলাম। কি? এই কথা শুনে রায়হান আকাশ থেকে বলল মনে মনে, ও তাহলে এই ছিল পাখি তোর মনে? মনে মনে আমাকে ঘন্টা বাবা হয় তাই না? কাল একবার পেয়ে নেই কাছে, তোমার খবর আছে। সকাল 6টা। দীপা আজ সকাল সকালে বাড়ির দেয়াল ঘেঁষে দক্ষিণ পাশে থাকা লোহার সিঁড়ি পেয়ে ছাদে উঠে গেল। আসলে ওদের বাড়িটা 4-5 তলা কোনো বিল্ডিং না, ইট সিমেন্ট দিয়ে গাঁথা একতলা একটা বাড়ি। বাড়ির গায়ে শ্যাওলা সবুজ রং করা, কিছুটা আগের ধাঁচে তৈরি। বাড়িটা রফিক সাহেব পৈতৃক সূত্রে পেয়েছেন। আর ছাদের চারিপাশে রেলিং দেওয়া ও বাহারি রকমের ফুল গাছ দিয়ে ভরা, সাথে রয়েছে কিছু তুলসী আর নিম গাছও। রফিক সাহেব ও দীপা দুজনেরই তুলসী চা খুবই পছন্দের। রেহানা বেগমও খান মাঝে মাঝে। আর রূপা, তার কাছে রং চা খাওয়া আর শুধু শুধু মিথ্যে বলা একই কথা। তার আবার মিল্ক টি অনেক পছন্দ, সেটা না খেলে নাকি মাথার ঝিমঝিমানি কমেই না।
তবে যাই হোক, গতকাল ছাদের গাছগুলোর খবর নেওয়া হয়নি, মাই হয়তো পানি দিয়ে গিয়েছিলেন। তাই আজ দীপা এসেছে প্রিয় ফুলের গাছগুলোর সাথে কিছুটা সময় কাটাতে আর পানি দিতে। সকালটা কি সুন্দর, সৃষ্টিকর্তার দেয়া শ্রেষ্ঠ উপহারগুলির মধ্যে একটা এই সকাল। আর তোরাও বুঝলি, তোরা কিছু মনে করিস না রে, গতকাল পানি দিতে আসতে পারিনি। এই নে মন ভরে পানি খা। আসলে হয়েছে কি, পরশু রাতে একটা অসভ্য লোক আমাকে ফোন দিয়েছিল, তার সাথে কথা বলে মেজাজটা বিগড়ে গিয়েছিল আমার। রাতে একটু দেরি করে ঘুমিয়েছিলাম, তাই জন্যই সকালে তোদের কাছে আসতে পারিনি। জানিস তোরা, ওই লোকটা গতকালও কল দিয়েছিল, কী সব আবল তাবল বলছিল। ভার্সিটিতে একটা গুন্ডা তো আছেই, এবার আবার ফোনেও একটা গুন্ডা জুটেছে। কি হবে আমার বলতো? এবার তোরাই ভাব আমি কি বিপদে আছি। এমন সময় রূপা ঘুমো ঘুমো চোখে ছাদে হাজির। ও চোখ ডলতে ডলতে দীপাকে উদ্দেশ্য করে বলল ঘুম ঘুম গলায়, দিভাই, এই দিভাই, আর কত ফুল গাছের সাথে কথা বলবি? সবসময় ফুল গাছের সাথে খালি গোপনে কথা? তোর চোখের সামনে আমার মতো এমন জল জ্যান্ত একটা গাছ থাকতে, না মানে এমন একটা লক্ষ্মী বোন থাকতে শুধু গাছের সাথেই কথা, তাই না? আমি কিন্তু এসব মেনে নিব না, বলে দিলাম। ধুর বোকা, আমি তো শুধু ওদের খবর নিচ্ছিলাম, আর মনের কথা তো সব আমি আমার বোনটার সাথেই করি। এরপর মনে মনে বলে, এমনি আমার জীবনে গুন্ডাদের অভাব নেই, তার উপর তোকে যদি এইসব বলি তুইও শুরু করে দিবি তোর গুন্ডাগিরি। না না ভাই, মাফ চাই, দোয়াও চাই। রূপা এবার দীপার হাত টানতে টানতে, হয়েছে আর আলু পাম মূলা পাম দিতে হবে না, চল তো, এবার মা ডাকছে তো, নাস্তা খাবি? চল, দাঁড়া 2-3টা তুলসী পাতা নিয়ে নিই, চা খাবো, তোকেও খাওয়াবো। এই 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 দেখ দিভাই, আমি ওসব শ্বেত পানি চা খাই না, আমি শুধু মিষ্টি খাই। এই কথা বলে দু বোন ঘরে চলে আসলো। নাস্তা খেয়ে দীপা আজ তাড়াতাড়ি বের হলো। রাতে আখির সাথে একটু কথা হয়েছিল, আখির মনটা হয়তো ভালো নেই। আজ দীপা আখিকে নিতে যাবে ওর বাসা থেকে, তারপর দু বান্ধবী মিলে একসাথে ভার্সিটি যাবে। রাস্তায় যেতে যেতে দীপা আখিকে জিজ্ঞেস করে, তোর মন খারাপ কেন আখি? কাল রাতেও কেমন কেমন করে যেন ফোনে কথা বলছিলি আমার সাথে। আখি অন্যদিকে চোখ সরিয়ে, এমনি রে, তেমন কিছু না। ওরা ভার্সিটির গেটের ভেতর ঢুকতে ঢুকতে বলল, শোন, আমার সাথে একদম মিথ্যে বলার চেষ্টা করবি না, আমি তোর ফ্রেন্ড কাম বোন, সো ডোন্ট লাই টু মি। দীপা পেছন ফিরে আখির দিকে হাতটা বাড়িয়ে ওর হাতটা ধরে যেই না ক্যাম্পাসের চেঁচি গেট দিয়ে ঢুকবে, ঠিক তখনই রায়হান সাজিদ আশা সামনে বলল। আখি সবচেয়ে ভয় পায় আশা শাকচুনিকে, কারণ এই মেয়ে হয়েও ছেলেদের দলের একজন আর পুরাই মহিলার ডাকু টাইপ। আখিকে দিয়ে সেদিন অনেকক্ষণ মাথা টিপিয়েছে আর ঘাড়ও টিপিয়েছে। মেয়ে হয়ে ডাকুদের মতো ঘাড় টিপায়, ছি, অথচ দেখতে ভালোই তো, ঠিকঠাকই তো। বেচারি আখির আশাকে দেখে মুখটা আরও কালো হয়ে গেল, সেটা দীপা খেয়াল করলো। দীপা ভাবলো এমনি আখির কাজ মলটা খারাপ। এমন ভাবনার পর যখন দীপার চোখ রায়হানের দিকে গেল, সাথে সাথে ও ভয়ে ভাবনার জগৎ থেকে ফিরে আসলো। আরে ব্যাগে হাত দিয়ে টিফিন বক্সটা বের করে রায়হানের দিকে এগিয়ে দিয়ে মাথা নিচু করে বলল, এই নিন আপনার টিফিন। থ্যাংক ইউ দীপান্বিতা। রায়হানের মুখে নামটা শুনে আশা বলে উঠল, বাহ, নামটা তো সুন্দর তোমার। আবার টিফিনও বানিয়ে আনে নাকি তোমার জন্য? রাহি, তোর তো কপাল খুলেছে মামা। সহসাই সাজিদ বলে উঠল, দেখতে হবে না কে নামটা দিয়েছে? মনে মনে দীপা বলে ভেঙচি দেয়, কি আশ্চর্য রে বাবা, আমাকে সে নাম দিয়েছে, উদ্ধার করেছে একদম একদম ঘটা করে মানুষ দাওয়াত দিয়ে জানিয়ে যত সব আদিক্ষেতা গুন্ডা কোথাকার। রায়হান বেশ বুঝতে পারছে যে ম্যাডাম দীপা তাকে মনে মনে কিছু না কিছু তো বলছে, কিন্তু আজ দীপাকে কেমন জানি অন্যমনস্ক লাগছে। তবু রায়হান দীপাকে শোনানোর উদ্দেশ্যে বলে উঠল, না রে আশা, আমার কপাল খোলেনি রে, বরং কপাল ফুটেছে। শুনলাম মেয়েরা নাকি আমায় মনে মনে গুন্ডা ভাবে। কোন একজনের মনে হিরো হতে চাইছে, কিন্তু সে আমাকে গুন্ডা বানিয়ে রেখেছে। সে কি, কোন বোকা সে? তোর জন্য পুরা ক্যাম্পাস পাগল, আর তুই যার হিরো হতে চাচ্ছিস সে কিনা তোর কে গুন্ডা ভাবে? সিলি মেয়ে একটা। আচ্ছা শোন, তোর কথা বল, আমি একটু আসছি। এদিকে সাজিদ আকিকে উদ্দেশ্য করে বলল, এই খুকি, একটু সরে যাও তো।
আখিও চলে গেল বাধ্য মেয়ের মতো। আসলে আখি ভালো করেই জানে রায়হানের বিষয়টা, তাই সাজিদ ডাকলেই আখি চুপচাপ চলে যায়। কিন্তু দীপা ভাবে সাজিদ হয়তো আখির সাথে ফ্ল্যাট করতে চায়। সাথে সাথে দীপাও পা বাড়ালো চলে যাওয়ার জন্য। তৎক্ষণাৎ রায়হান বলে উঠল, দাঁড়াও। বরাবরের মতোই দীপা স্ট্যাচু অফ লিবার্টি। বলুন। রায়হান কিছুটা রাগী কণ্ঠে বলে, আমি কি তোমাকে যেতে বলেছি? জি না। রায়হান সাথে সাথে বুঝতে পারল যে সে ধমকের স্বরে কথা বলেছে, তাই দীপা ভয় পেয়ে গেছে। আচ্ছা সরি দীপান্বিতা, লিসেন টু মি। তোমার আমি বলেছি আমাকে ভয় পেও না, তাকাও আমার দিকে। আচ্ছা তুমি কি কিছু বুঝতে পারো না আমি কেন বারবার? রায়হানকে পুরো কথাটা না বলতে দিয়ে দীপা বলে, দেখুন আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। এই বলে দীপা এক দৌড়ে সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলো আর বলতে লাগলো, আমি কিছু বুঝি না, কিছু বুঝতেও চাই না, বুঝলেন? আর শুনুন, কালকে আপনি আপনার টিফিন পেয়ে যাবেন। সিঁড়ি বেয়ে উপরে উঠে এক সাইডে দেয়ালের সাথে হেলান দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকলো। রায়হান দীপার এহেন কাণ্ডে মাথায় হাত দিয়ে পেছনের চুলগুলো টানতে টানতে বলে উঠল, হায় রে বেটা রায়হান, তোর জন্য পুরো ক্যাম্পাসে মেয়েরও হোমলি খেয়ে থাকে, আর তুই কিনা এমন একজনকে তোর মনটা দিয়ে বসে আছিস যেখানে তোর দিকে একটাবার তাকায়ও না। সেই মনে শালা। ব্যাপার না, ভালোবাসার মানুষটা যদি সবার থেকে খানিকটা আলাদা হয় তাতে দোষ কি? ভালোবাসা এক অনন্য অনুভূতি, এর গভীরতা বিশাল সাগরের ন্যায়। ভালোবাসার মানুষকে নিজে করে পাওয়ার ভাগ্যের ব্যাপার। একদিন আমার সাথে ভালোবাসার অতল সাগরে আমি তোমাকে ডুবে দিতে বাধ্য করবো জান। সেই দিন খুব শীঘ্রই আসবে, আমার চড়ুই পাখিটা খুব শীঘ্রই। অন্যদিকে দীপাদের বাসায় রেহানা বেগম স্বামী রফিক সাহেবকে তার বোন লায়লা বেগমকে নিয়ে নানান কথা শোনাচ্ছে। শোনো দীপার বাবা, লাইলা আপাকে বলে দিও যে আমি কোনোদিন দিলুর সাথে আমার দীপার বিয়ে হতে দিব না। আমি বলছি না যে দিলু খারাপ ছেলে, কিন্তু লাইলা আপাকে আমার কোনো কালেই পছন্দ দেখো না। আপাকে কি বলবো বলো তুমি? আপা তো সরাসরি কিছু বলে না, কিন্তু হ্যাঁ আমিও বুঝতে পারি যে উনি দীপাকে দিলুর বউ করতে চায়। স্বামীর কথা শুনে রেহানার আগে রি করতে করতে বলেন, তুমি হয়তো ভুলে গেছো দীপার বাবা, আমি কিন্তু কিছুই ভুলিনি। বিয়ের পর 5-6 বছর যখন আমার কোনো ছেলে মেয়ে হচ্ছিল না, উনি তোমাকে বিয়ে দিতে চেয়েছিল শুধু আমার শাশুড়ি মা ভালো ছিল বলে। রেহানা বেগম কেঁদে দিলেন। রফিক সাহেব স্ত্রীকে জড়িয়ে ধরে বললেন, এ কেমন কথা বললে তুমি রেহানা? আমিও তো কখনো বিয়ে করতে চাইনি, আমি সবসময় তোমাকেই ভালোবেসেছি রেহানা। হয়েছে হয়েছে, আর আলু পাম্প মূলা পাম্প দিতে হবে না। সে কি, তুমিও তো রূপার মতো কথা বলা শুরু করছো দেখছি। শোনো রেহানা, আমার বিশ্বাস ছিল সৃষ্টিকতার উপর, জানতাম আল্লাহ আমাকে নিঃসন্তান রাখবেন না। দেখো বিয়ের ঠিক 6 বছর পর আল্লাহ আমাদের কোলে দীপাকে দিল, তারপর আমাদের দুষ্ট রূপাকে। দেখো রেহানা, আমি কোনোদিন হারাম উপার্জন করিনি, হারাম খাইনি। আল্লাহ হারাম খাওয়া পছন্দ করে না, তাই তো তিনি ভালোবেসে আমাদের কোল ভরে দিয়েছেন। তুমি চিন্তা করো না একদম। রেহানা বেগম নিজেকে সামলে নিয়ে বললেন, সেটাই, আমিও চাই না আমার মেয়েদেরকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে, ওরা পড়তে চায়। পড়ুক, আমার কোনো মানা নেই। হ্যাঁ গো, শুনছো, দীপা তো তোমার স্বপ্ন পূরণের জন্য ডাক্তার হবে, কিন্তু তোমার ছোট মেয়ে নাকি ইংরেজিতে লেকচারার হবে। দীপাকে নিয়ে আমার অনেক আগেই ভরসা ছিল, আর রূপা ও আমি আগেই বুঝেছিলাম। আমার কাছ থেকে টাকা নেওয়ার আগে যে লেকচার শুরু করে কি আর কি বলবো। আজ মিলে কলেজে যাবে না, কিন্তু ভাইকে কড়াকড়িভাবে বলে দিয়েছে যেন সে রূপাকে পিক করতে একদম ভুলে না যায়। বোনের কথা মতো সেও চলে গেল রূপাকে পিক করতে। আজ তো রেদওয়ান বিশাল খুশি। আজ সে তার ভালোবাসার মানুষটিকে কাছে বসে কিছু মনের কথা বলতে পারবে। যতই হোক ছোট বোনের সামনে তো এত কিছু বলা যায় না, বড় ভাই বলে কথা। যেই না সে রূপাকে দেখলেও সে পেছনের সিট থেকে মাথাটা একটু বের করে ইশারা দিয়ে বলতো গাড়িতে আসতে। আমি শুধু মিল্ক টি চাই, ওকে? কি ব্যাপার, উনি আজকে পিছনের সিটে কেন? আজকে আমরা 3 জন একসাথে বসবো নাকি ঠালাঠালি করে? উফ, ভাল লাগে না। আচমকা গাড়ির ভেতর থেকে রেদওয়ান বলে ওঠে,
কি ভাবছো কি? উঠো গাড়িতে, এত চিন্তা করার কিছু নেই। রূপা চুপচাপ গাড়িতে উঠে বসল, কোনো কথা বলল না। রেদওয়ান ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, সিদ্দিক ভাই যাও। ড্রাইভারকে ভাই বলে সম্বোধন করা কথাটা শুনে রূপার বেশ ভালো লাগলো। ড্রাইভারের বয়স কত হবে? রেদওয়ানের চেয়ে 4-5 বছরের বড়। এটাই তো অহংকারহীনতার পরিচয়। তা না হলে এই সমাজে তথাকথিত বড়লোক মানুষগুলো গরিব মানুষদের দামি দিতে জানে না। ড্রাইভার কাজের লোক এই শ্রেণীর লোকদের সাথে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। রেদওয়ানের ডাকে রূপার ঘোর কাটল। মিলি কোথায়? ও আসলো না কেন? কি হয়েছে ওর? রিল্যাক্স, ওর শরীরটা ভালো নেই, একটু জোর জোর লাগছে নাকি, কিন্তু আমাকে কড়াকড়ি আদেশ করেছে যেন আপনাকে কলেজে পৌঁছে দিয়ে আসি। রূপা গাড়ির ভেতরে চাপতে চাপতে গাড়ির এক সাইডে ঘেঁষে বসেছে, আর একটি কথাও বলছে না। রেদওয়ান সবই খেয়াল করেছে, তার ঠোঁটে ঠোঁট চেপে মুচকি হাসছে। অনেকক্ষণ নীরবতার পর রেদওয়ান বলে উঠল, কি ম্যাডাম এত চুপ কেন? বান্ধবীর সাথে তো খুব হেসে হেসে কথা বলেন, তা আমি কি দোষ করলাম? আর তাছাড়া শুনলাম আপনি নাকি খুব চঞ্চল, কলেজে এক কথায় লেডি ডন। আজ রূপা ভয় পেয়ে যাচ্ছে। কেন জানি লোকটার সামনে আসলে ও ভয় পেয়ে যায়। না, আমি অনেক সাহসী। এসব ভাবতে ভাবতে রূপা বলে, আপনি তো আমার বন্ধু নন, ও তো আমার বান্ধবী, আমার বেস্টি, তাই হাসাহাসি করি। আর হ্যাঁ, আমি লেডি নন তো। রেদওয়ান এইবার রূপার একটু কাছে এসে নিজের চশমাটা ফু দিয়ে বলে, ও বন্ধু হলে বুঝি হেসে হেসে কথা বলতে, যেমনটা গতকালকে করেছিলে ওই ছেলে দুইটার সাথে? রূপা চুপ থাকার মেয়ে নয়। এই কথা শুনে রেগে গিয়ে বলল, ওখানে একজন আমার ফুফাতো ভাই ছিল, আর একটা আমার ক্লাসমেট, ওকে তো মিলিও চিনে। আর তাছাড়া আমি আমার ফ্রেন্ডের সাথে হেসে কথা বলতেই পারি, তাতে আপনার কি? কথাটা শেষ করে রূপা ভাবছে, কী রে বাবা, আমার তো ভালো লাগছে কেন? আমি কি ডিভাই হয়ে গেলাম নাকি? এই রূপা, তুই ঠিক আছিস তো? কুল রূপা, কুল। রূপার কথাটা শেষ হওয়া মাত্রই রেদওয়ান রূপার হাতটা এক ঝটকা দিয়ে টান মেরে রূপাকে ওর কাছে নিয়ে আসলো। রূপা ভয়ে শুকনো ঢোক গেলা শুরু করলো। রূপার রেদওয়ানের বুকের একদম কাছে। রূপা কি বলবে কি করবে কিছুই বুঝতে পারছে না। ও শুধু ধুক ধুক শব্দ শুনতে পাচ্ছে, যা রেদওয়ানের বুক ভেদ করে ওর কান পর্যন্ত পৌঁছাচ্ছে। কি ভয়ঙ্কর শব্দ! রূপা হাত কাঁপছে। এটা দেখে রেদওয়ান সাথে সাথে রূপার কাপা হাতটি ধরে রেদওয়ানের বুকের বাঁ পাশে চেপে ধরে। ওর নিজের মাথাটা নিচু করে রূপার মাথার উপরে আলতো করে ওর থুতনিটা লাগিয়ে বলতে লাগলো, আমি তোমার বন্ধু নই, কিন্তু তার চেয়েও বেশি কিছু। কথাটা যেন মনে থাকে। আর এই যে এখন থেকে ছেলেদের সাথে কথা হাসাহাসি চলবে না, মিস লেডি ডন। রেদওয়ানের বুকে মাথা রেখে রূপার অন্যরকম প্রশান্তি লাগছে, ভয়ও লাগছে, কিন্তু না, এইভাবে থাকা যাবে না। ক্ষণিকের প্রশান্তিতে প্রশ্রয় দিতে চায় না রূপা। রূপার সাথে সাথে রেদওয়ানের বুক থেকে সরে আর তর্জনী আঙুল নাড়াতে নাড়াতে বলল, আমার যা ইচ্ছা তাই করব, তাতে আপনার কি? আপনার কি? আমার ফ্রেন্ডের সাথে আমি কথা বলবই। রেদওয়ান সাথে সাথে রূপার আঙুলটা নিজের হাতে মুষ্টিবদ্ধ করে নিয়ে বলল, আমার কি মানে? আমারই তো সব। আমার পিচ্ছি লেডি ডন। নিন, কলেজে এসে পড়েছি। চুপচাপ ক্লাস করবেন, আর ছুটির পর গেইটে দাঁড়িয়ে ওয়েট করবেন, আমি আপনাকে নিতে আসবো। রূপা ভোর দৌড় মেরে ঢুকে গেল কলেজে। রেদওয়ান চেয়ে রইল ওর যাওয়ার দিকে আর হেসে বলল, আমার পিচ্ছি লেডি ডন। এদিকে দীপার ক্লাসরুমে গিয়ে দেখে আঁখি এখনো আসেনি। হুট করে একটা ছেলে এসে দীপার সাথে বসে পড়ল। হাই, আমি দীপু, আপনি? দীপা হা করে চেয়ে আছে ছেলেটার নাম শুনে। কিছুটা স্বাভাবিক হয়ে ভাবছে আঁখি কই রয়ে গেল। এর মধ্যে আঁখি ক্লাসে ঢুকে দেখলো দীপার পাশের সিটটায় কেউ বসা, তাই ও অন্য কারো পাশে বসলো। হ্যালো, আপনার নাম? দীপা। আমার নাম দীপা। দীপু ভাবছে ওর নাম দীপু, তাই দীপা ফান করে নিজের নাম দীপা বলেছে। দীপু ফিচেল হাসি দিয়ে বলে উঠল, আর ইউ কিডিং মি? নো, আম নট। অনেস্টলি আমার নাম দীপা। বাহ, আমাদের নামের তো অনেক মিল। জি। দীপার আর দীপুর স্টাডির ব্যাপারে আরও অনেক কথা হলো। এই সবই শুনেছে পেছনে বসে রকি। রকি হলো রায়হানের ইনফর্মার। এটা আঁখিও জানে না। ক্লাস শেষে রকি রায়হানের সাথে দেখা করে সব বলল, আর এও বলল, জানেন ভাই, আবির আর ওই ছেলের নামও একই, দীপা, দীপু।
এই কথা শুনে রায়হানের মেজাজ খারাপ হয়ে গেল। বন্ধুর এই বেহাল অবস্থা দেখে সাজিদ হাত দিয়ে মুখ চেপে হাসে। প্রেমে পড়লে বুঝি এই অবস্থাও হয়। এদিকে দীপা আখিকে দেখতে না পেয়ে, আখি কোথায় গেল? ও তো আমাকে রেখে কোথাও যায় না। আজ ওর মনটা অনেক খারাপ ছিল, ইনফ্যাক্ট এখনো হয়তো খারাপ। না, আমাকে জানতেই হবে কি হয়েছে ওর। না না, আমি এখনই যে আখিকে খুঁজবো। এদিকে ক্যাম্পাসের বটতলায় বন্ধুদের সাথে বসে সিগারেট ফুলছে আর রায়হান রাগে গজগজ করছে। আজ আখির মনের আকাশটা কালো চাদরে ঢাকা সকাল থেকে, আসলে গতকাল থেকে। দীপার কাছ থেকে এই কথাটাও লুকিয়েছে, কারণ ও ভালো করে জানে দীপা এই কথা শুনলেই কষ্ট পাবে, আখির সাথে রাগও করবে। কারণ দীপা বারবার আখিকে বারণ করেছিল লিমনের সাথে সম্পর্কে না যেতে। লিমন ওদের কলেজের ফ্রেন্ড ছিল। দীপা ওকে পছন্দ করতো না, বারবার আখিকে বলতো ছেলেটা কেমন যেন, কারণ লিমন সব মেয়েদের সাথে কেমন যেন একটা হ্যাংলামি করত। আখি দীপার কথায় কর্ণপাত করতো না, তারও তো লিমনকে অনেক ভালো লাগতো, মনে মনে ভালোবেসে ফেলেছিল। কিন্তু গতকাল আখিকে একজন লিমনের আর ওর কিছু মেয়ে বান্ধবীদের অন্তরঙ্গ পিক দেয় মেসেঞ্জারে। তারপর থেকে ওর মনটাও ভেঙে গেছে। তাহলে কি লিমন ওর সাথে এসব অভিনয় করেছে এতদিন? অন্যদিকে রায়হান, না, আমাকে উপরে যেয়ে দীপানাথের সাথে একটু দেখা করে আসতে হবে। সাজিদ, তুই দাঁড়া, আমি আসছি। না, সময় নষ্ট করা চলবে না, আখিকে খুঁজতে হবে। কোথায় চলে গেল? নিচে গিয়ে দেখি। এদিকে ছুটির পর কিছুটা ভিড়ের কারণে সিঁড়ি দিয়ে নামার সময় সবার সাথে সবার গায়ে ধাক্কা লাগছিল। আসলে সচরাচর যা হয় আর কি। এমন সময় দীপার মনে হলো কে যেন ওর কাঁধে হাত দিয়ে ধাক্কা দেওয়ার চেষ্টা করছে। যেই দীপা পড়ে যেতে নিল, অমনি কেউ একজন এসে দীপাকে জড়িয়ে ধরে সিঁড়ির সাইডে এক কর্নারে নিয়ে এলো। এখনও দীপা চোখ বন্ধ করে রেখেছে, কারণ ও শিওর ওর হাড়গোড় আজ শেষ। চোখ মেলে যা দেখলো তাতে তার অজ্ঞান হওয়ার প্রকোপ। হ্যাঁ, আর কেউ নয়, সাগরের নীলতিমি আজ ওকে সেভ করেছে। রায়হানের বুকে নিজেকে আবিষ্কার করে লজ্জায় কুঁকড়ে যাচ্ছে, ভয়ে চেহারা লাল নীল বর্ণ ধারণ করেছে। এদিকে রায়হানের চোখ এড়ালো না যে দীপাকে ধাক্কাটা কে মেরেছে। দীপা এখনও রায়হানের বুকের মাঝে, আর রায়হান তার প্রেয়সীকে আগলে আছে, কারণ এর মাঝে সবাই সিঁড়ি দিয়ে নামছে। মানুষ কম দিয়ে দীপা তড়িঘড়ি করে নিজেকে রায়হানের কাছ থেকে দূরে সরিয়ে নিল। দীপাকে স্বাভাবিক করার জন্য রায়হান বলে উঠল, রিল্যাক্স দীপান্বিতা, তুমি পড়ে যাচ্ছিলে, এত তাড়াহুড়ো কিসের? এখন যদি আমি না ধরতাম কি অবস্থা হতো? দীপা মাথা নিচু করে বলল, থ্যাঙ্কস। রায়হান দীপার দিকে ঝুঁকে কিছুটা কাছে এসে, রায়হান, ইউ ক্যান কল মি রায়হান। আমি দীপার একটু কাছে গিয়ে বললাম, এনিথিং ফর ইউ। দীপা রায়হানের এমন কথা শুনে থ হয়ে রইল। কি বলছে কি উনি? আমি নাকি ওনার নাম ধরে রাখবো, অথচ উনি আমার কত সিনিয়র। এমন সময় একটি মেয়ের ধাক্কা লেগে দীপা আবার গিয়ে রায়হানের কাছে বলল। এবার রায়হান সংকোচ বলে দীপাকে এক হাত দিয়ে আগলে ধরে। এসব দীপার মাথার উপর দিয়ে যাচ্ছে, ওর মাথা ঝিমঝিম করছে। রাক্ষসী দেবী মাস্টার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে দীপা, ভাবা যায়। কাছে থাকো, সবাইকে নামো। আর শোনো, সব জুনিয়ররা আমাকে ভাই বলে সমর্থন করে, বাট তুমি করবে না, বুঝলে? ব্যথা পেয়েছ? ইস, দেখি দেখি, ছুরিটা ভেঙে হাত দিয়ে রক্ত বের হচ্ছে। উফ, তুমিও না। শোনো, আর কাছে চুরি পড়বে না। যে সৌন্দর্য তোমাকে কষ্ট দিবে, সে সৌন্দর্য দরকার নেই আমার। আজকাল রায়হানের কোনো কথারই আগা মাথা কিছুই বোঝে না দীপা। দীপার হাত কাঁপছে, কি বলে এই লোকটা? ইয়া আল্লাহ, এ লোক কি বলছে এসব? আমার সৌন্দর্য দিয়ে ওনার কি? এই শয়তান ছেলে, আমি কাচের চুড়ি কেন পরবো না আমি? আপনি জানেন কাচের চুড়ি আমার কত পছন্দ। দীপা মনে মনে এগুলো বলছিল। এখনও রায়হান দীপাকে আগলে ধরে আছে। প্রেয়সীকে কাছে পাওয়ার এই সামান্য সুযোগটুকু সে হাতছাড়া করতে চায় না। এই সুযোগে নেই কোনো কামুকতা, না আছে লালসা, তবে রয়েছে অফুরন্ত আবেগ আর ভালোবাসা। রায়হান পকেট থেকে একটা ব্র্যান্ডেড বের করে। দেখি দেখি, হাতটা দেখি, ব্যানেজটা লাগিয়ে দিই। ইসরে, আমি দীপান্বিতাকে আগলে ধরে সাজিদকে কল দিলাম। সাজিদ, মুন্না আর রুবেল যেন কোনোভাবে ক্যাম্পাসের বাইরে না যেতে পারে। ওদের ধর, সেদিনের মারে ওদের শিক্ষা হয়নি, আজ জানে মেরে ফেলবো। এই কথা শোনার সাথে সাথে দীপা ভয়ে রায়হানের কাছ থেকে সরে দাঁড়ালো আর মনে মনে বলল, একটা মেয়েকে নিজের কাছে আগলে রেখে
এই অবস্থায়ও কাউকে মারার কথা ভাবা যায়? আপনি একটা টিরেক্স, একটা 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 অ্যানাকোন্ডা। আপনি আপনি একটা গুন্ডা। শুনুন, আমি আসি, আমার দেরি হয়ে যাচ্ছে। তা চলো, আমি আসছি তোমার সাথে। দীপা রায়হানকে থামিয়ে দিয়ে নিচু স্বরে বলে, না, আসলে আমার আখিকে দরকার। আমি ওকেই খুঁজতেই এত তাড়াতাড়ি নামছিলাম। আপনি কি ওকে দেখেছেন? রায়হান জেনেও কৌতূহলের ভাব নিয়ে দীপাকে জিজ্ঞেস করল, কেন, তুমি জাকির সাথে বসোনি? রায়হান ভাবল এই সুযোগে দীপার কাছ থেকে কথা নেওয়া যাবে। আসলে সকালে আমি ক্লাসে আসার অনেক পর আঁকি আসে। ততক্ষণে আমার সাথে একটা ছেলে বসে পড়ে। সচরাচর আমার সাথে কোনো ছেলে কথাই বলে না, পড়াশোনার ব্যাপারেও কোনো কথা বলতে চায় না। আচ্ছা, আমি কি দোষ করেছি বলুন তো? আমি কি এতটাই উইয়ার্ড? মাথা নিচু করে বললাম কথাগুলো। রায়হান এবার ওর ঠোঁটে ঠোঁট চেপে মুচকি হাসি দিয়ে মনে মনে বলল, ওরে আমার কলেজেটারে, আমার চুরি পাখিটা, তুমি কিছু করো নাই তো জান? যা করার আমি করেছি। ওরা তো জাস্ট বড় ভাইয়ের অর্ডার মানছে, ভাবির কাছ থেকে এই একটু দূরত্ব বজায় রাখছে। তারপর কি হলো? ওই ছেলেটাকে ডিস্টার্ব করেছে তোমাকে? দীপা কিছুটা ভয় পেয়ে গেল রায়হানের প্রশ্নে। ডিস্টার্ব তো আপনিই করেন। জি হ্যাঁ, আপনি না। আসলে ওর আজই ফার্স্ট ক্লাস, জাস্ট পড়ার ব্যাপারে। এবার রায়হান দীপাকে আবারও জিজ্ঞেস করল, নাম বলেনি? দীপু। জানি আপনিও হাসবেন। দীপা, দীপু, ভালোই তো, হাসার কি আছে? ভাই বোন, ঠিক আছে না? মিলে গেছে, তাই না? দীপাও বোকার মতো বলতে লাগলো, একদম ঠিক বলেছেন, কালকেই বলবো। তুমি আর আমি ভাই বোন, যেহেতু আমাদের নামও এক। যাক বাবা, বেঁচে গেলাম। ম্যাডাম আমার মেডিকেলে পড়লে কি হবে? পুরো স্কুল ছাত্রী। রেদওয়ান গাড়ি নিয়ে অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছে, কিন্তু দীপার কোনো খবর নেই। এখন তো কলেজের গেট বন্ধ করে দেবে, তার মানে রূপা কি চলে গেছে? রূপা কি তাহলে সকালের ব্যাপারটা কষ্ট পেলেও রেদওয়ানের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে? কি করবে বুঝতে পারছে না। গাড়ি দ্রুত সামনে টানতে বলল। একটু সামনে যেতেই দেখলো রূপা একা চুপচাপ হাঁটছে। রেদওয়ানের মনটা মোচড় দিয়ে উঠল। ইস, মিলিটা থাকলে রূপা কত আনন্দ করে, আর মিলিও। আর এখন বেস্ট ফ্রেন্ড তো এমনই হয়। আবার এই ভেবে ও ভালো লাগছে যে রেদওয়ান ওর লেডি ডনকে রাস্তাতেই পেয়ে গেছে, কিন্তু রূপা কি যেন একা একা ভাবছে। আমি বুঝতে পারি, সব বুঝতে পারি। এতটাও ছোট নই আমি। আমি বুঝতে পারি রেদওয়ান ভাইয়ার মনে আমার জন্য কি অনুভূতি কাজ করে। ইভেন আই রেসপেক্ট ইউর ফিলিংস, বাট আই এম ট্রুলি হেল্পলেস। আফটার অল, আপনি মিলির বড় ভাই। সবাই আমাকে ছিছি করবে, বলবে জেনে বুঝে বান্ধবীর বড় ভাইকে। না না, আমাকে ক্ষমা করবেন, আমি পারবো না। এদিকে পেছনে থেকে গাড়ির হর্ন বেজেই যাচ্ছে। রূপা তো সেই দিকে খেলেনি। এইবার গাড়িটা ওর সামনে ব্রেক করলো। রূপা হক চুকিয়ে উঠল। সেই কখন থেকে হর্ন দিয়েই যাচ্ছি, ম্যাম আপনার তো খবরই নেই। রূপা দায়সারা ভাব নিয়ে বলল, আচ্ছা। রায়হান কিছুটা অবাক হয়ে বলে উঠল, ও আচ্ছা, মানে তুমি চলে আসলে কেন? আমি তোমার জন্য কতক্ষণ ওয়েট করেছি জানো? ও সরি। আশ্চর্য, কি সব বলছো, গাইতে আসো। রূপা দুদিকে মাথা নাড়িয়ে বলল, না, আপনি চলে যান, আজ আমি হেঁটেই যাব। গাড়িতে আসো বলছি। না, এক্ষুনি আসো বলছি, তা না হলে আমি যদি বের হই। রূপা তাও গেল না। এবার রেদওয়ান গাড়ি থেকে বের হয়ে রূপাকে কোলে তুলে নিল। রূপা তো হাঁ হয়ে রইল। তারপর রূপাকে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। রূপা মাথা নিচু করে বলে উঠল, এমন করলেন কেন? কেউ দেখলে কি ভাববে? রেদওয়ান রূপাকে নিজের টি শার্ট ঠিক করতে করতে খুব সিরিয়াস মোড়ে বলে উঠল, কি আর ভাববে? ভাববে বউ রাগ করেছে, আর বউ রাগ ভাঙানোর জন্য কুলে তুলে নিয়েছে। বউ বর মানে? মানে কি হয়েছে তোমার, বলো আমাকে। কেউ কিছু বলেছে? মন খারাপ কেন? রূপা মাথা নিচু করে হাতের রুমাল পেঁচাতে পেঁচাতে বলে, কিছু বলেনি, আমার মন ভালোই আছে। না, ভালো নেই, তোমার মন একদম ভালো নেই। আমার সকালের কথা বলায় কষ্ট পেয়েছো বুঝি? বলো আমায় প্লিজ, আমার কষ্ট হচ্ছে, বলো। এবার কেঁদেই দিল রূপা। প্লিজ আমাকে বাসায় দিয়ে আসুন, আমি বাসায় যাব প্লিজ। রেদওয়ান কি বলবে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইটস ওকে। শোনা, প্লিজ কেঁদো না। সিদ্দিক ভাই, আমার পানির বোতলটা দাও তো।
রেদান রূপাকে বুকে জড়িয়ে ধরে রেখেছে। রূপার অপরাধী বোধ হচ্ছে খুব, মনে মনে বলে, কেন কেন আমাকে বুকে জড়িয়ে নিয়ে আমাদের দুজনের কষ্ট বাড়িয়ে দিচ্ছেন? আপনার এই কাছে আসা আমার যে খুব করে পোড়াবে। এই নাও পানি খাও, হা করো। এবার ভালো লাগছে? হুম। আমি কি বেশি কষ্ট দিয়ে ফেলেছি তোমাকে? জানো, আজ সারা রাত ঘুমাতে পারবো না। রূপা আর চোখে রেদওয়ানের দিকে তাকিয়ে নাক ডলতে ডলতে বলল, আপনার কি শরীর খারাপ? না, আসলে সব অপরাধেরই তো শাস্তি আছে। তা আমার শাস্তি যাবে কই? আমারও তো শাস্তি পাওনা আছে, তাই না? রূপার বুক ফেটে কান্না আসছে ওর। চেয়েও বলতে পারছি না যে আপনি অপরাধী নন। আপনার কোনো দোষ নেই, আপনি তো অনেক ভালো। ভালোবাসি কথাটা কাউকে না বলেও এইভাবে ভালোবাসা দেখানো যায়। বাচ্চাদের মতো ভালোবাসার মানুষকে আদর করা চায়। এটাকেই হয়তো ভদ্রতা বলে, শালীনতা বলে। উনি আমার চেয়ে যথেষ্ট অ্যাডাল্ট। মিলির কাছে শুনেছি অ্যাকাউন্টিংয়ে পড়াশোনা প্রায় শেষ করতে চলেছেন উনি। এরপর রূপা বলল, আচ্ছা আমি আসি। কিপ স্মাইলিং লেডি ডো। দীপা হন্যে হয়ে আঁকিকে খুঁজছে। এই মেয়েটা কোথায় হারিয়ে গেল? দীপা সব জায়গায় আঁকিকে খুঁজছে। সিঁড়িদের নিচে গিয়ে সাজিদকে পেয়ে জিজ্ঞেস করলো, ভাই আঁকিকে দেখেছেন? হে আয়াত, ওই দিকটাই। তুই এখানে বসে আছিস একা, তাও আমায় ফেলে। কি হয়েছে আমাকে এখনো বলবি না? আচ্ছা আঁকি, আমি কি তাহলে গেস করে নিব? কি সব বলছিস? দীপা এবার আখির আরো একটু কাছে গিয়ে দাঁড়ায়। চেহারায় ফিকে একটা হাসি নিয়ে দীপা বলে, তোর কাপা কাপা মুখের ভাষাই বলে দিচ্ছে যে আমি যা ভেবেছি সেটাই। আচ্ছা তুই কি পাগল যে ওই রস্কেলটার জন্য নিজের এই হাল করে রেখেছিস তুই? আমি তো ওকে অনেক ভালোবেসেছি। এবার দীপা কটাক্ষের দৃষ্টিতে আখির দিকে তাকিয়ে হেসে ওঠে। ভালোবেসেছিস? আচ্ছা আখি বলতো, লিমনের জন্য তুই কি তোর জীবনটা দিতে পারবি? পরিবেশটা একদম থমথমে, যাকে এক কথায় বলে পিন ড্রপ সাইলেন্স। আখি দীপার চোখের দিকে তাকাতে পারছে না, কি বলবে তাও জানে না সে। এই প্রশ্নের কি উত্তর দেওয়া উচিত তাও জানা নেই আখির। চুপ কেন? জানতাম পারবি না। কিন্তু কি? আখি আখি আখি, ভালোবাসা এটাকে বলে না। ভালোবাসা তো একটা স্বর্গীয় অনুভূতি। ঠিক আছে মানলাম, একটা মানুষের কাছে সবচেয়ে দামি তার নিজের জীবন। কিন্তু যাকে ভালোবাসি বলে দাবি করব তার মূল্যটা তো আর আমার জানের চেয়ে কম নয়, তাই নয় কি? আখি অবাক হয়ে দীপার দিকে চেয়ে আছে। এই দীপা তো ওর কাছে অজানা ছিল। জীবনকে কি সুন্দর করে ব্যাখ্যা করতে পারে দীপা। জীবনের দাড়ি কমার সব ব্যাপারেই যেন দীপার এক অদ্ভুত জ্ঞান বিদ্যমান। আখি দীপার দিকে নিষ্পলক চেয়ে বলে উঠল, ভালোবাসার কি সুন্দর ব্যাখ্যা দিতে জানিস তুই দীপা, অথচ তুই তো কখনো কোনো রিলেশনই করিসনি। আচ্ছা দীপা, তুই কি কাউকে কখনো ভালোবেসেছিলি যেটা হয়তো আমি জানি না? আখি এই কথা বলে দীপার কাঁধ বরাবর যেই না পেছনের দিকে তাকালো, আখি দেখলো রায়হান দাঁড়িয়ে ওদের কথা শুনছে। আখি অবশ্য ওদের দেখেছে, কিন্তু দীপা দেখতে পাচ্ছে না। সাথে সাথে রায়হান নিজের ঠোঁটে আঙুল রেখে ইশারায় বোঝালো দীপাকে বসতে না দিতে। তুই এই কথা বলছিস? তুই আমার ব্যাপারে সবটাই জানিস। আচ্ছা ঠিক আছে শোন, তা না হলে তোর মনে কিউরিসিটি রয়ে যাবে। আসলে আখি, কাউকে ভালোবাসতে হলে সেই মানুষটা সামনে উপস্থিত থাকতে হবে এমন কোনো কথা নেই। একটা অজানা মানুষের জন্য তোর মনের ভিতর ভালোবাসা হতেই পারে। আমি আমার মনের ভিতর সে অজানা মানুষটার জন্য বিন্দু বিন্দু করে এক বিশাল ভালোবাসার সমুদ্র করেছি। এত ভালোবাসা জমিয়ে রেখেছি যে সেই মানুষটা আমার ভালোবাসা পেয়ে নিজেকে ধন্য মনে করবে। অথচ দেখ, আমি চিনি না তাকে। কেউ না কেউ কোথাও না কোথাও আছে তো আমার জন্য, তাই না? আখির চোখ বেয়ে নোনা জল পড়ছে অবিরাম। দীপার কথায় অবাকের চরম মাত্রায় পৌঁছে গেল আখি। সহসায় জিজ্ঞেস করে বসল, আচ্ছা যদি সেই মানুষটা কখনো তোর সামনে চলে আসে, কি বলবি তাকে? দীপা মুখে এক চিলতে হাসি এঁকে এক মুহূর্ত না ভেবে বলল, নিজের মনের বোঝা কমিয়ে ফেলবো সেই দিন। তার ঝুলিতে আমার সমস্ত ভালোবাসাগুলো ঢেলে দিব আর বলবো, এই নিন সমস্ত ভালোবাসাগুলো আমি আপনার জন্য জমিয়ে রেখেছিলাম। এগুলো শুধু আপনার, শুধুই আপনার। বিশ্বাস করুন, আমার ভালোবাসাগুলো অত্যন্ত পবিত্র। বিন্দু বিন্দু করে আপনার জন্য এতগুলো বছর ধরে
এগুলোকে জমিয়েছি। আমার ভালোবাসা দিয়ে তার জীবনটা ভরিয়ে দিব। তার তো সুখে মরে যেতে ইচ্ছে করবে, আর নয়তো ভাববে এই জীবনটা এত ছোট কেন, তার ভালোবাসার জন্য এই জীবনটা দিয়ে দিতেও দুবার ভাববো না কি?